ওয়েলকাম মাই স্টুডেন্ট। তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর তৃতীয় পাঠের অন্তর্গত দ্বিতীয় অধ্যায়ের গল্পটি হচ্ছে পথ চলতি, লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রথমেতে আমরা পরিচয় করে নিই লেখক সম্বন্ধে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় হচ্ছেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন একদিকেতে প্রাবন্ধিক, বহু ভাষাবিদ, অর্থাৎ বিভিন্ন ভাষা নিয়ে তার গবেষণা রয়েছে, এবং অন্যদিকে অধ্যাপক, পেশাতে অধ্যাপক। তবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমাদের কাছে মূলত বা বাংলা সাহিত্যে মূলত বিখ্যাত হয়ে রয়েছেন তার উল্লেখযোগ্য ভাষা গবেষণামূলক কর্মকাণ্ডকে নিয়ে। ভাষার সম্বন্ধে তিনি বিবিধ গবেষণা করেছেন এবং সেই ভাষার বিভিন্ন উল্লেখযোগ্য দিক সম্বন্ধে আমাদের ওয়াকিবহল করেছেন। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইনি জন্মগ্রহণ করেন 1890 খ্রিস্টাব্দে হাওড়া জেলার শিবপুরে, এবং ইনি পেশায় ছিলেন অধ্যাপক। তবে অধ্যাপনার পাশাপাশি তার বিশেষ দিক হচ্ছে যে তিনি বাংলা ভাষা সহ অন্যান্য ভাষা নিয়ে বিবিধভাবে গবেষণা করেছেন। এই ভাষা বিষয় নিয়ে বা বাংলা ভাষা বা অন্যান্য ভাষা নিয়ে গবেষণা করার জন্য তিনি 1919 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয়েতে যান ধ্বনিবিজ্ঞান নিয়ে গবেষণা করতে। অর্থাৎ সেখান থেকেই তার প্রথম ভাষা গবেষণার সূত্রপাত, এবং তারপরেতে অর্থাৎ লন্ডন বিশ্ববিদ্যালয়েতে গবেষণা করার সূত্র ধরেই তারপরেতে তার কাছ থেকে আমরা একের পর এক ভাষা সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক সিদ্ধান্ত বা দিকগুলোকে আমরা দেখি। অর্থাৎ তার জীবনের প্রায় বেশিরভাগ সময়টাই কেটেছে ভাষা সংক্রান্ত গবেষণাকে কেন্দ্র করে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে ইংরাজিতে লেখা দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সংক্ষেপেতে বলা হয় ODBL। O ফর অরিজিন, D ফর ডেভেলপমেন্ট, B ফর বেঙ্গলি, L ফর ল্যাঙ্গুয়েজ। বলা বাহুল্য এই ODBL বইটি এই লন্ডন বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্তই বই, এবং এছাড়াও তার অন্যান্য ভাষা গবেষণা সংক্রান্ত অন্যান্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা। এই বইটি বাংলাতে লেখা আর এটি ইংরাজিতে লেখা। এছাড়াও তার ভাষা সংক্রান্ত বাদে অন্যান্য বইগুলি হচ্ছে রবীন্দ্র সঙ্গমে, ভারত সংস্কৃতি, জীবনকথা বইটি মূলত তার আত্মজীবনী, যেটা বাংলা সাহিত্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় 1977 খ্রিস্টাব্দে। ইনি বাংলা সাহিত্যকে দিয়ে গেছেন অজস্র সাংস্কৃতিকমূলক বা সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ, ভাষা বিষয়ক প্রবন্ধ। এবার আসি আমাদের এই পাঠ্যাংশটির উৎস। আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি পাঠ্যাংশটি লেখকের পথ চলতি গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে, অর্থাৎ মূল গ্রন্থের নামও পথ চলতি আর আমাদের পাঠ্য অংশের নামও কিন্তু পথ চলতি। তাহলে উৎস লিখতে বললে আমরা কিভাবে লিখব? পাঠ্য পথ চলতি অংশটি বা গল্পটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পথ চলতি নামক মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার এই যে নামকরণটাতে দেখো, পথ চলতি মানে পথ চলার বিবরণ, এই আমাদের দ্বিতীয় যে বিষয় নামকরণেতে আসছি। যে কোনো আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছি যে সাহিত্যের নামকরণ একটা অন্যতম সচেতন এবং চেষ্টাসাধ্য ব্যাপার। যে কোনোভাবেই আমরা নামকরণ করে দিলেই হয় না। সাহিত্যের নামকরণের মধ্য দিয়ে সাহিত্যের মর্মবস্তু বা মূল বক্তব্যটা কিছুটা হলেও বা প্রাথমিকভাবে পাঠকের কাছে প্রকাশ পায়। সুতরাং লেখকরা যখন তাদের রচনার বা সাহিত্যের নামকরণ করতে যান তখন অবশ্যই সেই নামকরণের প্রতি একটু সচেষ্ট হন বা সচেতন থাকেন। তো সেই দিক থেকে বাংলা সাহিত্যে মূলত 4 দিক থেকে নামকরণ করাতে হয়।
অর্থাৎ সাহিত্যের নামকরণ মূলত 4টে রীতি মেনে বা 4টে পন্থায় করা হয়। প্রথম হচ্ছে বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ যখন একটা গল্পটার বা কবিতা বা নাটক এর মূল বক্তব্যটা বা মূল বিষয়বস্তুটা যখন নামকরণের মধ্য দিয়ে প্রকাশ পায়, অর্থাৎ প্রধান বিষয়বস্তুটাই যখন নামকরণের মধ্য দিয়ে প্রকাশ পায়, তখন হচ্ছে বিষয়কেন্দ্রিক নামকরণ বা বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। যেমন এরকম নামকরণ তোমরা এই অষ্টম শ্রেণীতেই পড়বে, বনভোজনের ব্যাপার, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার, ওটা একটা বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। 2 আসছে চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ততে দেখা যাচ্ছে যে প্রধান চরিত্র কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ সাহিত্যের দ্বিতীয় নামকরণের দিকটা হচ্ছে প্রধান চরিত্র কেন্দ্রিক নামকরণ। অর্থাৎ গল্প বা নাটকের যে প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র তাকে কেন্দ্র করে যখন নামকরণ হয় তখন সেটা হয় প্রধান চরিত্র কেন্দ্রিক নামকরণ। অষ্টম শ্রেণীতে তোমরা এরকম পড়বে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকটি। এছাড়াও তোমরা সপ্তম শ্রেণীতে পড়ে এসেছো পাগলা গণেশ গল্পটা, সেটাও চরিত্রকেন্দ্রিক নামকরণ। 3 হচ্ছে লেখকের স্বনাম কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ লেখক যখন নিজের নামে নামকরণ করেন সেটা হচ্ছে লেখকের নিজের স্বনাম কেন্দ্রিক নামকরণ। এক্ষেত্রে হয়তো লেখক নিজের ছদ্মনামটাকে ব্যবহার করেন, যেমন সপ্তম শ্রেণীতে তোমরা পড়েছো ভানু সিংহের পত্রাবলী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, তো সেই ছদ্মনামই নামকরণ করেছেন। আর চতুর্থ নামকরণের রীতি হচ্ছে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ যেখানেতে নামকরণের যে শব্দগুলি আছে সেই শব্দগুলোর বাহ্যিক অর্থটা না প্রকাশ করে একটা অন্তর্নিহিত অর্থ প্রকাশ পায়, বা পাঠ্যাংশের মূল বক্তব্যটা যখন অন্তর্নিহিতভাবে নামকরণের মধ্য দিয়ে প্রকাশ পায় সেটা হচ্ছে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ। এরকম নামকরণের দৃষ্টান্ত হয়তো তোমরা পরবর্তীকালে পাবে। আমাদের পাঠ্য অংশটি বা আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি গল্পটির নামকরণ হয়েছে বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ গল্পের যেটা বিষয়বস্তু সেটাকে কেন্দ্র করেই নামকরণ হয়েছে। তাহলে আমাদের অবশ্যই বিষয়বস্তুটা একটু দেখে স্মরণ করে নিই কী ঘটেছিল এই গল্পটাতে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই গল্পটিতে বা পথ চলতি গল্পটিতে নিজেরই জীবনের একটি ঘটনা বা একটা রাতের ঘটনাকে তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন সালটা হচ্ছে 1928 সাল এবং মাস বা তারিখের কথা তার মনে নেই, যেহেতু দীর্ঘদিন পর একটা অতীতের ঘটনাকে নিয়ে তিনি এই গল্পটা লিখছেন, কাজে অত বিস্তারিতভাবে সাল তারিখ মনে নেই, শুধু তারিখ বা মাস মনে নেই, শুধু সালটি মনে আছে। 1928 সালে ঘটেছিল ঘটনাটা। তো সেই ঘটনাটা কি না, লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। তার শ্বশুরবাড়ি হচ্ছে গয়া। তো সেই গয়া থেকে তিনি ফিরে আসবেন কলকাতাতে, অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবেন। তো লেখকের কাছে ছিল একটা মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ। রিটার্ন টিকিট বলতে যে টিকিটেতে যাব সেই টিকিটেই আসা যাবে, হ্যাঁ, অর্থাৎ যে লেখকের কাছে সেই রিটার্ন টিকিটের ফেরার অংশটা ছিল। তো সেই মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ নিয়ে তিনি যখন গয়া স্টেশনেতে এলেন, মানে বাড়ি ফিরে আসবেন বলে, কলকাতাতে যখন বাড়ি ফিরে আসবেন বলে এলেন, ট্রেন দেখলেন যে ট্রেনে কোনো লেট নেই, ট্রেন যথাসময়েতে ঢুকলো, ঠিকঠাক সময়েতেই ট্রেন ঢুকে গেল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণবশত ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে। ফলে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় পড়ে গেলেন খুব সমস্যায়, কেননা গয়া থেকে কলকাতা আসতে মোটামুটিভাবে একটা রাতের ব্যাপার, দীর্ঘক্ষণের ব্যাপার। হ্যাঁ, তো সেই দীর্ঘক্ষণ নিশ্চয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ওই ঠেলাঠেলি করে বা হুড়োহুড়ি করে আসা যায় না কো। কাজে লেখক পড়ে গেলেন অত্যন্ত সমস্যায় যে কী করে ভিড় ট্রেনে আসা যায়। তো সেই সমস্যা সমাধানের জন্য তিনি দেখলেন প্রত্যেকটা কামরাতে তিনি উঁকি দিতে লাগলেন যে যদি কোনো কামরাতে ফাঁকা থাকে তাহলে সেখানেতে উঠবেন তিনি। কিন্তু দেখা গেল হ্যাঁ, মধ্যম শ্রেণী তো দূরের কথা, দ্বিতীয় শ্রেণীর কামরাগুলোতেও লোক দাঁড়িয়ে আছে, কেউ বা বিছানা করে বসে পড়েছে, আর সিটগুলো তো সব দখল হয়ে গেছে। ফলে কোনো কামরাতেই তিনি উঠতে পারছেন না। শেষকালে
ট্রেনের সামনের দিকে অর্থাৎ ইঞ্জিনের দিকে তিনি এগোতে থাকলেন যদি সামনের দিকেতে ফাঁকা থাকে, এবং বাস্তবিক গিয়ে দেখলেন ইঞ্জিনের কাছেতে বা ট্রেনের সামনের দিকে একটা তৃতীয় শ্রেণীর কামরা সম্পূর্ণ ফাঁকা, সেখানে মাত্র ওই 16-17 জন বসে আছেন। কিন্তু দেখলেন তারা হচ্ছেন কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা কারা? আফগানিস্তানের যে সমস্ত আফগানিস্তানের বাসিন্দাদের পাঠান বলা হয়, এই যে সমস্ত পাঠানরা বা আফগানিস্তানের লোকেরা বাংলাদেশেতে সেই সময়তে ব্যবসা বাণিজ্যের জন্য আসতো, তাদের কি বলা হয়? কাবুলিওয়ালা। মূলত এরা কাজু, কিশমিশ, আখরোট বা বিভিন্ন শীতের বস্ত্র ইত্যাদি বিক্রি করত, আবার অনেকে টাকা ধার দেওয়া অর্থাৎ সুদের ব্যবসাও করত। তাহলে এই আফগানিস্তানের কিছু পাঠান বা কাবুলিওয়ালার এই 16 যারা সংখ্যায় 16 জন ছিল, তারা ওই তৃতীয় শ্রেণীর কামরাটাতে বসেছিল। ফলে সেই শ্রেণীর কামরাটা সম্পূর্ণ ফাঁকা ছিল। একটা গোটা কামরাতে যদি মাত্র 16 জন বসে থাকে তো স্বাভাবিক সেটা তো ফাঁকা থাকবেই। কিন্তু এই কাবুলিওয়ালারা এতটাই হুঙ্কার ছাড়ছিল এবং এই কাবুলিওয়ালাদের চেহারা এতটাই ষণ্ডমার্কা ছিল যে কেউ ভয়ে তাদের কাছে যাচ্ছিল না। অর্থাৎ কোনো সাধারণ যাত্রী তো দূরের কথা, লেখক এই গল্পে বলেছেন যে কোনো সাধারণ যাত্রী তো দূরের কথা, কোনো রেল পুলিশ বা কোনো রেলের আধিকারিক পর্যন্ত তাদের ধারের কাছে ভয়ে যাচ্ছিল না, কেননা কাবুলিওয়ালারা যেভাবে হুঙ্কার ছাড়ছিল। তারা কিছুতেই অন্যান্য যাত্রীদের ওই কামরাতে উঠতে দেবে না। ফলে সাধারণ যাত্রীরা বা অন্যান্য রেল আধিকারিকরা বা রেল পুলিশরা কেউই ওদের ত্রিসীমানার কাছে ঘেঁষতে পারেনি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা লেখক দেখলেন যে এই কামরাটাতেই যা হোক করে উঠতে হবে। হ্যাঁ, তিনি জানতেন যে তিনি উঠতে গেলেই এই কাবুলিওয়ালারা বাধা দেবে, কিন্তু তিনি ঠিক করলেন যে এই কামরাতেই উঠব। কিন্তু তিনি এটাও ভাবলেন যে এখানে গায়ের জোরে কোনোভাবেই ওঠা যাবে না, কাবুলিওয়ালাদের সঙ্গে যুদ্ধ করে বা মারপিট করে এই কামরাতে ওঠা যাবে না, বুদ্ধি খাটিয়ে বা উপস্থিত বুদ্ধি খাটিয়ে উঠতে হবে। সেই বুদ্ধিটা কীরকম তিনি বদলালেন বা কীরকম একটা বুদ্ধি ঠিক করলেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় জানতেন এই কাবুলিওয়ালারা হচ্ছে আফগানিস্তানের একটা ইংরেজ অধ্যুষিত পরাধীন অঞ্চলের বাসিন্দা। এদের মধ্যে শিক্ষা দীক্ষা সংস্কৃতির সেইভাবে নেই বললেই চলে। ফলে এই কাবুলিওয়ালারা ফার্সি ভাষা জানে না। যেই সময়কার গল্পটা বলা হচ্ছে সেই সময়েতে আফগানিস্তানের সরকারি ভাষা, শিক্ষিত জনের ভাষা, উচ্চ সংস্কৃতির ভাষা হচ্ছে ফার্সি, আর কাবুলিওয়ালাদের মাতৃভাষা ছিল পশতু। ফলে কাবুলিওয়ালারা পশতু ভাষা জানতো কিন্তু ফার্সি ভাষা জানতো না। তাই সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঠিক করলেন যে এই কামরাতে উঠতে গেলে ওই ভাষার দ্বারাই ওদেরকে বোকা বানিয়ে বা ওদেরকে হকচকিয়ে দিয়ে বা হতভম্ব করে দিয়ে আমাকে এখানে বুদ্ধির সহযোগে উঠতে হবে। তাই তিনি ঠিক করলেন যেহেতু এই কাবুলিওয়ালারা ফার্সি ভাষা জানে না, এরা পশতু ভাষা জানে, তাই এদের কাছে গিয়ে ফার্সিতে কথা বলবেন। ফার্সিতে কথা বলছে দেখলেই, অর্থাৎ একজন বাঙালি সে কিনা আফগানিস্তানের একজন বাঙালি, তার ভাষা স্বাভাবিকভাবে বাংলা হওয়া উচিত, কিন্তু যখন ওই কাবুলিওয়ালারা দেখবে যে একজন বাঙালি হওয়া সত্ত্বেও সে কিনা আফগানিস্তানের সরকারি ভাষায় বা শিক্ষিত মানুষদের ভাষায় অর্থাৎ ফার্সি ভাষাতে কথা বলছে, তখন ওই কাবুলিওয়ালাগুলো অবাক হয়ে যাবে, হকচকিয়ে যাবে এবং লেখককে একজন বিশাল পণ্ডিত মানুষ মনে করবে। ফলে তাকে শ্রদ্ধা সহকারে তাদের কামরাতে উঠতে দিতে পারে। এই বুদ্ধি খাটিয়ে তিনি গেলেন ওখানেতে উঠতে। স্বাভাবিকভাবেই তাকে কয়েকজন পাঠান বা কয়েকজন কাবুলিওয়ালা বাধা দিল। প্রথমেতেই বলল যে না, এখানে হবে না, কিন্তু তাদের সঙ্গে প্রথমেতে লেখক ফার্সি ভাষায় কথা বলতে থাকলেন যে আমি কলকাতাতে যাব, আমাকে এখানেতে জায়গা দাও। সব কথাগুলোই কিন্তু ফার্সিতে বলছে এবং লেখক যেটি ভেবেছিল ঠিক সেটাই হলো। লেখকের বা একজন বাঙালি ব্যক্তির মুখেতে এরকম ফার্সি ভাষা শুনে ওই কাবুলিওয়ালাগুলো হকচকিয়ে যায় বা অবাক হয়ে যায়, হতভম্ব হয়ে যায় এবং শেষ পর্যন্ত দেখা যায় যে লেখকের উদ্দেশ্য সফল হয়। অনেক বাদানুবাদের পরে বা কথা বলার পরেতে শেষ পর্যন্ত কাবুলিওয়ালারা রাজি হয় লেখককে তাদের কামরাতে স্থান দিতে। এবং শুধু রাজিই হয় না,
তাকে সেই কামরাতে ওঠার পর, অর্থাৎ লেখক সেই কামরাতে ওঠার পরে তো একটা গোটা সিট তাকে ছেড়ে দেয় ভালো করে বসার জন্য। এবং দেখা যায় যে সেই কাবুলিওয়ালাদের সঙ্গে লেখকের আস্তে আস্তে বন্ধুত্ব বা অন্তরঙ্গতা গড়ে ওঠে। প্রথমে লেখক যখন কামরাতে ওঠে, প্রথমে একটু তার খারাপ লাগছিল, কেননা এই কামরাটা ছিল অত্যন্ত নোংরা। তারপরে তো এই কাবুলিওয়ালাদের পোশাক আশাকেতেও ঘামের গন্ধ বেরোচ্ছিল, হিঙের গন্ধ বেরোচ্ছিল, ফলে লেখকের প্রথম একটু সেই গন্ধর দ্বারা খারাপ লাগে, মানে অসহ্য লাগে। কিন্তু আস্তে আস্তে লেখক তারপর মানিয়ে নেয়। আর তাছাড়া মানিয়ে না নেওয়া ছাড়াও উপায় ছিল না, কারণ মানিয়ে না নিতে পারলে যদি এই কামরা থেকে নেমে যায় তাহলে আর হেঁটে দাঁড়িয়েই যেতে হবে, ট্রেনেতে সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে। তো যাই হোক, তো শেষ পর্যন্ত লেখক সেই গন্ধটাকে মানিয়ে নেয় এবং সেই এক ভিন্ন সংস্কৃতির, ভিন্ন ভাষাভাষীর, ভিন্ন দেশের মানুষদের সঙ্গে বা সেই কাবুলিওয়ালাদের সঙ্গে লেখক গল্পগুজবের মধ্য দিয়ে বন্ধুত্ব বা অন্তরঙ্গতা গড়ে উঠতে থাকে। কীভাবে এই বন্ধুত্ব গড়ে ওঠে? প্রথমতই লেখক এই কাবুলিওয়ালাগুলোর কাছেতে তাদের ভাষার, অর্থাৎ পশতু ভাষার বিখ্যাত বা সর্বশ্রেষ্ঠ কবি, যিনি ঔরঙ্গজেবের সময়তে জন্মেছিলেন বা ছিলেন, খুশহাল খাঁ খট্টকের গজল শুনতে চান। এবং দেখা যায় যে সেই সুনীতি কুমার বা লেখক সেই গজল শুনতে চাইছে শুনে বা পশতু ভাষায় তাদের গান শুনতে চাইছে শুনে তারা খুব খুশি হয় এবং সেই পাঠানরা বা সেই কাবুলিওয়ালাদের মধ্যে একজন লেখককে খুশহাল খাঁ খট্টকের গজল শোনায়। তারপরেতেই লেখক তাদের কাছেতে আবদার করে যে আদম খান আর দুরখানির মহব্বতের কিস্সা শুনবে বা এক প্রকার গল্প শুনবে। এতে তারা আরও খুশি হয়ে ওঠে। তো লেখকের সেই ইচ্ছা পূরণের জন্য একজন পাঠান তাকে সেই আদম খান এবং দুরখানি মহব্বতের কিস্সা শোনান। এবং একইভাবে এই গল্প গান শোনার মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব বা অন্তরঙ্গতা আরও বাড়তে থাকে এবং এতটাই বাড়তে থাকে যে পাঠানরা বা এই কাবুলিওয়ালারা লেখককে শিখিয়ে দেয় যে যদি কেউ রেলের আধিকারিকরা এসে লেখককে জিজ্ঞাসা করে এই কামরাটা হচ্ছে তো এই কাবুলিওয়ালাদের জন্য, তাহলে তিনি বাঙালি হয়ে কেন এই কামরাতে উঠেছেন, এইভাবে যদি তাকে জিজ্ঞাসা করে এবং তাকে যদি আইনি জটিলতায় জড়িয়ে দিতে চায়, তখন যেন লেখক বলে যে তিনি হচ্ছেন এই কাবুলিওয়ালাদের ব্যাংকের মালিক, এদের হিসাব নিকাশ রাখার জন্যই এদের সঙ্গেই থাকেন, তাই তিনি এদের সঙ্গেই উঠেছেন। এই বুদ্ধিটা কিন্তু লেখককে ওই কাবুলিওয়ালারাই শিখিয়ে দেয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কাবুলিওয়ালারা প্রথমে লেখককে উঠতে দিতে চাননি, সেই কাবুলিওয়ালারাই লেখকের এই তাদের ভাষা জানা বা তাদের সঙ্গে ফার্সি ভাষাতে কথা বলা বা পশতু ভাষার বিভিন্ন গল্প গান শুনতে চাওয়া ইত্যাদি ঘটনাগুলোকে লক্ষ্য করে সেই কাবুলিওয়ালারা লেখকের প্রতি অত্যন্ত মুগ্ধ হন, লেখককে অত্যন্ত পণ্ডিত মনে করেন, লেখককে অত্যন্ত শ্রদ্ধা সহকারে দেখেন। তাই সেই লেখক যাতে কোনো রকম সমস্যায় না পড়ে, অন্ততপক্ষে কোনো রেলের আইনি সমস্যায় না পড়ে, তার জন্যই কাবুলিওয়ালারা তাকে এই বুদ্ধিটা দিয়ে দেয়। এইভাবেই দেখা যায় লেখক সেই কামরাতে চেপে শেষ পর্যন্ত ভোরবেলাতে আসানসোল এসে পৌঁছান এবং আসানসোলের পরেতে কলকাতায় এসে পৌঁছান। এই যে এক রাত্রির অভিজ্ঞতা, কাবুলিওয়ালাদের সঙ্গে এক রাত্রির অভিজ্ঞতা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের ভাষার গান গল্প শোনা, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কথাবার্তা বলা, এই যে এক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা সমস্ত এক রাতের পথ চলার মধ্য দিয়েই গড়ে উঠেছিল লেখকের মনে। অর্থাৎ এই বিষয়টাকেই কেন্দ্র করে গল্পের নামকরণ হয়েছে বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। অর্থাৎ পথ চলতি মানে হচ্ছে পথ চলার বিবরণ তথা অভিজ্ঞতা। গয়া থেকে কলকাতা এই দূরত্বকে আসার জন্য যেটুকু সময় তিনি ওই আফগানিস্তানের পাঠানদের বা ওই কাবুলিওয়ালাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে মেলামেশার সঙ্গে বা তাদের সঙ্গে কথাবার্তার সঙ্গে যে অভিজ্ঞতা সঞ্চয় করলেন, সেই অভিজ্ঞতাটাই কিন্তু তিনি এই গল্পতে তুলে ধরেছেন। সুতরাং যেহেতু এই পথ চলার বিবরণটাকেই এই গল্পতে তিনি তুলে ধরেছেন, তাই গল্পের নাম হয়েছে পথ চলতি, অর্থাৎ বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। আবার গল্পের শেষে লেখক জানিয়েছেন এই রাতটির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে। অর্থাৎ
গল্প যখন ঘটনাটা ঘটছে তার দীর্ঘদিন পরে তিনি এই গল্পটা লিখেছিলেন, কিন্তু সেই গল্পটা লেখার সময় শেষ লাইনটা বললেন, এই রাত্রির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে। মানে বোঝা যাচ্ছে যে লেখক সেই একটা রাতের সেই অভিজ্ঞতাটা তার কাছে এতটাই একটা চিত্তাকর্ষক ছিল, এতটাই অভিনব ছিল, সেটাকে তিনি কোনোদিন ভুলতে পারেননি। ফলে বলা যেতে পারে যে এখানে পথ চলতি অভিজ্ঞতায় পাথেয় হয়ে গেছে। পাথেয় কাকে বলবো? পথ চলার জন্য যে পথখরচা। পাথেয় শব্দের অর্থ হচ্ছে পথখরচা। হ্যাঁ, সেদিক থেকে বলা যেতে পারে পথ চলতি বিবরণী এখানে পাথেয়তে পরিণত হয়েছে। সেদিক থেকেও নামকরণটি সার্থক। এই যে পথ চলার বিবরণ একটা গল্পের মধ্যে ফুটে ওঠা, অর্থাৎ পথের বিবরণ ফুটে ওঠা, এই রকম গল্প বা নাটক বাংলা সাহিত্যে কিন্তু আমরা আরও পাই। তোমরা নিজেরাই সপ্তম শ্রেণীতে সহায়ক পাঠটা কী পড়লে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। অষ্টম শ্রেণীতে পড়বে, অষ্টম শ্রেণীতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী সহায়ক পাঠটা পড়বে। সেখানেতেও দেখবে পথের পাঁচালী গল্পে, পথের পাঁচালী উপন্যাসটিতে যে বালকটির কথা বলা হয়েছে অপু, সেই অপুর জীবনে পথ চলার অভিজ্ঞতায়, অর্থাৎ অপুর ছোট থেকে বড় হয়ে ওঠা, নিশ্চিন্দিপুরের জীবনযাপন, হ্যাঁ, এই সবগুলোকে, নিশ্চিন্দিপুর থেকে কাশিতে চলে যাওয়া, এই সব পথের অভিজ্ঞতা বা তার জীবনযাপনের অভিজ্ঞতায় পথের পাঁচালী বইটাতে ফুটে উঠেছে। অর্থাৎ পথের অভিজ্ঞতাকে গল্পের মধ্যে আনা, এটা শুধু সুনীতি কুমার চট্টোপাধ্যায় নয়, আরও অনেক লেখক করছেন। প্রথম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বইটি, তারপরেতে দশম শ্রেণীতে গিয়ে পড়বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি বলে একটা গল্প আছে। সেই পথের দাবি গল্পটি, যেটা তার পথের দাবি উপন্যাস থেকে নেওয়া হয়েছে, সেখানেও আছে পথের বিবরণ। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা নাটকের নাম হচ্ছে মুক্তধারা। এই মুক্তধারা নাটকটার তিনি পূর্বে নাম দিয়েছিলেন পথ, অর্থাৎ বোঝা যাচ্ছে মুক্তধারা নাটকেও আছে পথের বিভিন্ন কর্মকাণ্ড। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটা বিখ্যাত নাটক হচ্ছে ডাকঘর। সেই ডাকঘরের বিভিন্ন ঘটনাও কিন্তু ঘটেছে পথেতে। সুতরাং এই যে পথ কেন্দ্রিক রচনা, পথের বিবরণ, পথের মানুষজনের সঙ্গে কথাবার্তা, বিভিন্ন মানুষজনের সঙ্গে পরিচয়, তাদের জীবনযাপনের অভিজ্ঞতা এবং তাদের সমাজ সংস্কৃতি ইত্যাদিকে কেন্দ্র করে লেখা, এটাকে বলা যেতে পারে পথকেন্দ্রিক রচনা। বাংলা সাহিত্যে এরকম পথকেন্দ্রিক রচনা অনেক রয়েছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্নভাবে পথের বিবরণ এসেছে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বা সমধর্মী রচনা হলো পথের পাঁচালী, পথের দাবি, মুক্তধারা, ডাকঘর। সুতরাং এই সমধর্মী রচনাগুলো মধ্যেই উল্লেখযোগ্যভাবে স্থান করে নেয় অন্যতম পথকেন্দ্রিক রচনা আমাদের পাঠ্য পথ চলতি গল্পটি। এরপরেতে এই গল্পতে আমরা ভাষার প্রয়োজনীয়তার একটা বিশেষ দিক খুঁজে পাই। আমরা আগেই বলেছি যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় হচ্ছেন একজন বহু ভাষাবিদ, মানে বহু ভাষা জানতেন। কেননা তিনি ভাষা নিয়েই গবেষণা করেছেন, বলা যেতে পারে তিনি একজন ভাষা বিজ্ঞানী। হ্যাঁ, প্রথম বাঙালি ভাষা বিজ্ঞানী, কেননা তিনিই প্রথম বাঙালি যিনি ভাষা গবেষণা করার জন্য লন্ডন গিয়েছিলেন। তারপরেতে অনেকে গেছেন, কিন্তু সুনীতি কুমার হচ্ছেন প্রথম বাঙালি। কাজেই সুনীতি কুমারকে আমরা বলতে পারি প্রথম ভাষা বিজ্ঞানী বা ভাষা গবেষণাকারী এক ব্যক্তি। তো এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষার বিভিন্ন দিক তার বিভিন্ন বইতে আমাদের সামনে তুলে ধরেছেন। তবে তার বিভিন্ন বই না পড়ে থাকলেও আমরা কিন্তু ছোট্ট এই পাঠ্যাংশটি পড়লেই আমরা দেখতে পাই সুনীতি কুমার তার এই ভাষা জ্ঞানকে কিভাবে এই গল্পতে কাজে লাগিয়েছে। এই গল্পতে ভাষার একটা ভাষা জ্ঞান বা ভাষার বৈচিত্র্য একটা অন্যতম আমাদের সম্পদ। গল্পটা শুধুই পথের বিবরণ কেন্দ্রিকের জন্য সম্পদ নয়, গল্প এই ভাষার জন্য আমাদের কাছে সম্পদ হয়ে উঠেছে। তো এখানে ভাষার কোন কোন দিক আমরা পাচ্ছি? প্রথমত আমরা লিখেছি সমস্যা সমাধানের সহায়তা। স্বাভাবিক আমাদের দৈনন্দিন জীবনে যেটা হয়, ভাষার দ্বারাই তো আমরা সমস্যা সমাধান করি। অর্থাৎ আমি কোনো বিপদে পড়েছি, সেই বিপদ থেকে উদ্ধার হতে গেলে বা বিপদ থেকে মুক্ত হতে গেলে যেটা সেই মুক্ত হওয়ার পথটা আমার একার দ্বারা সম্ভব নয়। অর্থাৎ সেই বিপদ থেকে মুক্তি পেতে গেলে অন্য কারো সাহায্য নিতে হবে। কিন্তু যার কাছে সাহায্য নেব বা চাইব, তাকে তো গিয়ে বলতে হবে যে আমি এই বিপদে পড়েছি,
আমাকে তুমি সাহায্য করো, এইভাবে সাহায্য করো, এই কথাটা তো বলতে হবে। অর্থাৎ তার সঙ্গে আমার বিপদ থেকে রক্ষা পেতে গেলে অন্যের সাহায্যের প্রয়োজন, সেই অন্যের সাহায্য পেতে গেলে তার সঙ্গে আদান প্রদান করতে হবে, মানে ভাবের আদান প্রদান করতে হবে। সে আদান প্রদানের কাজটা ভাষাই করে, ভাষা মানুষের ভাবের আদান প্রদান করে, আর ভাবের আদান প্রদানের মধ্য দিয়ে মানুষ বিভিন্ন সমস্যাকে সমাধানও করতে পারে, এককভাবে কিংবা ভাষার আদান প্রদানের দ্বারা যৌথভাবে। এখানেই কিন্তু মানুষের সঙ্গে অন্যান্য পশু মানে প্রাণীদের পার্থক্য। অন্যান্য প্রাণীদের ভাষা নেই, ভাষা নেই বলেই তারা জীবনের সমস্যাগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়, সেই সমস্যার শিকার হয়ে পড়ে। কিন্তু মানুষ বিবিধ সমস্যার সমাধান করতে পারে, তার একটা অন্যতম উপায় হচ্ছে ভাষা। ভাষার দ্বারাই সে তার মানে অন্য মানুষকে তার সমস্যাটাকে বলে এবং সেই সমস্যার থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজে। এখানেতেও আমরা দেখব লেখক যখন তার শ্বশুরবাড়ি গয়া থেকে কলকাতাতে ফিরছেন, তার সমস্যাটা কী এলো না, ট্রেনে অসম্ভব রকম ভিড়, এতটা রাস্তা তাকে আসতে হবে, এতটা সময়, কিন্তু দাঁড়িয়ে তো আসা যায় না। আমাদের স্বাভাবিকভাবে কি বলে যে একজন যদি সন্ধ্যেবেলা থেকে পরের দিন ভোরবেলা অবধি যদি কাউকে দাঁড় করিয়ে রেখে দিই, তার কিভাবে কষ্ট হবে বা শারীরিক কষ্ট হবে। এবং লেখকের এই যে সমস্যা, যে ট্রেনের ভিড়েতে উঠতে না পারে, এই সমস্যা সমাধানের উপায় স্বরূপ তার কাছে ভাষাই হয়ে উঠেছে বন্ধু। অর্থাৎ ভাষা জ্ঞান তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। লেখক নিজেই স্বীকার করেছে যে গুরু বলে আমি এই বিপদ থেকে উদ্ধার পেলাম। গুরু বলে বলতে ফার্সি ভাষা তার জানা ছিল, ফার্সি ভাষা জানা ছিল বলেই তিনি ওই পশতু ভাষাভাষী কাবুলিওয়ালাদের কাছে ফার্সি ভাষা বলে তাদের কাছে একজন সম্মানী ব্যক্তি হয়ে এই তাদের কামরাতে উঠতে পারলেন। ধরো যদি ভাষাটা না জানা থাকতো তাহলে লেখককে বাধ্য এই ভিড়েতেই আসতে হতো। তাহলে বলা যেতে পারে ভাষা দৈনন্দিন জীবনে যেমন মানুষের সমস্যা সমাধানে সহায়ক হয়, এখানেও লেখকের ভাষা কিন্তু সমস্যা সমাধানে সহায়ক হয়েছে। এখানেতে ভাষার প্রয়োজনীয়তার দিকটা লেখক তুলে ধরতে চেয়েছেন। দ্বিতীয় হচ্ছে ভাষার সংজ্ঞা হিসাবে আমরা বলি ভাষা হলো ভাব প্রকাশের বাহন। অর্থাৎ ভাষা কাকে বলে? মানুষ মনের ভাব প্রকাশ করে যার দ্বারা, সেটাই হচ্ছে ভাষা। এখানে তো সেই ভাব প্রকাশের দিকটা এসছে। এখানেতে যখন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা লেখক যখন তিনি সেই পাঠানদের কাছে বা কাবুলিওয়ালাদের কাছে খুশহাল খাঁ খট্টকের গজল শুনতে চাইছেন, তখন সেই গজল শোনাচ্ছেন একজন কাবুলিওয়ালা, এবং তিনি যখন শোনাচ্ছেন তখন তিনি কানে হাত দিয়ে কখনো বা বুকে হাত দিয়ে অত্যন্ত গভীরতার সঙ্গে বা আন্তরিকতার সঙ্গে শোনাচ্ছেন। অর্থাৎ তার মনের সেই ভাবটা ভাষার সাহায্যেই কিন্তু প্রকাশ করেছেন সেই কাবুলিওয়ালাটি। আবার যখন তিনি আদম খান ও দূরখানির মহব্বতের কিস্সা শুনতে চাইছেন, তখনও কিন্তু একজন কাবুলিওয়ালা সেই পশতু ভাষায় সেই গল্প শুনিয়েছে। অর্থাৎ কাবুলিওয়ালারা তাদের মাতৃভাষা পশতুর সাহায্যেই লেখকের আবদার বা চাহিদা মিটিয়েছে। সেদিক থেকে আমরা বলতে পারি যে পশতু ভাষা তাদের কাছেতে বা কাবুলিওয়ালাদের কাছেতে যেমন তাদের ভাব প্রকাশের বাহন হয়েছে, তেমনি লেখকের কাছেতেও কিন্তু ফার্সি ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, দেখবে তিনটি ভাষাই লেখক এখানে ব্যবহার করেছেন, লেখকের মনের ভাব প্রকাশের বাহন হয়েছে। এই গল্পতে ভাষার তৃতীয় যে দিকটা আমাদের উল্লেখযোগ্য, যে এখানেতে বিভিন্ন ভাষার পরিচয় আছে। পশতু ভাষা, আরবি ফার্সি ভাষা, উর্দু ভাষা, বরিশালের ভাষা, কলকাতার ভাষা, হিন্দি ভাষা, এতগুলো ভাষা সম্বন্ধে লেখক কিন্তু আমাদের জানিয়েছেন। প্রথমত পশতু ভাষা। পশতু ভাষা হচ্ছে আফগানিস্তানের ওই কাবুলিওয়ালাদের ভাষা, যে ভাষাতে উল্লেখযোগ্য সাহিত্যও নেই, কিন্তু একজন উল্লেখযোগ্য কবির নাম এখানেতে এসছে, খুশহাল খাঁ খট্টক, কিন্তু তিনি বাদে আর অন্য কোনো সাহিত্যিক নিদর্শন বা উল্লেখযোগ্য সাহিত্য সংস্কৃতি নেই। পশতু সম্পূর্ণত আফগানিস্তানের এই অশিক্ষিত নিম্ন শ্রেণীর মানুষদের মাতৃভাষা। তারপরেতে আরবি ফার্সি ভাষা হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, সরকারি ভাষা, উচ্চবিত্ত মানুষদের ভাষা, বলা যেতে পারে সম্মানী বা পণ্ডিত মানুষদের ভাষা। লেখকের এই আরবি ফার্সি ভাষা জানা ছিল বলেই তিনি কিন্তু উঠতে পেরেছিলেন এই কামরাতে। তারপর আসছে উর্দু ভাষা। উর্দু ভাষার প্রসঙ্গটা কিভাবে তৈরি হয়েছে?
প্রথমত বলে রাখা ভালো, আরবি ফার্সি শব্দ নিয়েই কিন্তু উর্দু ভাষা গঠিত। এই গল্পেতে দেখবে লেখক এক সময়তে বলছেন যে তিনি যখন কাবুলিওয়ালাদের সঙ্গে গল্প করছেন বা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, তার সামনে বসে থাকা দুজন কাবুলিওয়ালা যারা লেখকের সঙ্গে হয়তো কথা বলেনি, কিন্তু তারা নিজেদের মধ্যে কথা বলছিল উর্দু ভাষাতে। উর্দু ভাষাতে, কিন্তু লেখক সেই সময় বলছে যে আমি উর্দু ভাষা জানি না, কিন্তু তবুও ওরা কি বলছে আমার সম্বন্ধে আমি বুঝতে পারছি। কেন বুঝতে পারছি? লেখক বলছে যে আরবি ফার্সি ভাষা আমার জানা, আর এই আরবি ফার্সি শব্দ নিয়েই উর্দু ভাষা গড়ে উঠেছে। কাজী ওরা উর্দু ভাষাতে কি বলছে সেটা সবটা বুঝতে না পারলেও আমি কিছু কিছু বুঝতে পারছি, যেহেতু আরবি ফার্সি আমি জানি, আর এই আরবি ফার্সি শব্দ নিয়েই উর্দু গড়ে উঠছে। ফলে লেখক বুঝতে পেরেছেন যে ওরা উর্দু ভাষাতে বলছে, যে লেখক নাকি একজন অত্যন্ত পণ্ডিত মহামান্য মানুষ, তিনি ওদের সব সংস্কৃতি ভাষা সব কিছু জ্ঞান রাখেন, ওদের ব্যবসা বাণিজ্য সম্বন্ধেও সচেতন। এমনকি ইংরাজিতে বইও পড়েছেন বা ইংরাজিতে কথা বলতেও পারেন। এই সমস্ত কথাবার্তাগুলো ওই কাবুলিওয়ালারা উর্দু ভাষাতে বলছিল, যেটা লেখক আরবি ফার্সি শব্দ জানা আছে বলে উর্দু ভাষাটা বুঝতে পারে। তারপরেতে এসছে বরিশালের ভাষা। বরিশালের ভাষা বলতে আমরা বোঝাই বঙ্গালীকে। বাংলা ভাষার যে উপভাষা আছে, তোমরা যখন একাদশ শ্রেণীতে উঠবে দেখবে বাংলা ভাষার উপভাষা পড়তে হবে। বাংলা ভাষার 5টি উপভাষা আছে, তার মধ্যে অন্যতম হলো বঙ্গালী আর রাঢ়ী। বঙ্গালী বলতে বুঝি বাংলাদেশের মানুষরা যে ধরনের বাংলা বলে সেটাকেই বঙ্গালী বলা হয়। অর্থাৎ বাংলাদেশের যে জেলাগুলো সেখানকার মানুষরা যে ধরনেতে বাংলাগুলো বলে, নিশ্চয় তোমরা খেয়াল করেছো, তারা কিন্তু আমাদের মতন বাংলা বলে না, তারাও বাংলা বলে কিন্তু একটু অন্য ধরনের, অন্য টাইপের। সেই অন্য ধরনের বাংলাটাকেই বলা হয় বঙ্গালী ভাষা। সেটাকেই এখানেতে এই গল্পতে লেখক বলেছে বরিশালের ভাষা। কেন বরিশালের ভাষা? কেন না, বাংলাদেশের একটা জেলা হচ্ছে বরিশাল। এই বরিশালের ভাষাটা কোন সূত্রতে এসছে এই গল্পে? যখন এই গল্পেতে যখন লেখক কামরাতে উঠলেন, তখন একজন বৃদ্ধ কাবুলিওয়ালা বা বৃদ্ধ পাঠান, যার নাম হচ্ছে আগা সাহেব, সেই আগা সাহেব লেখককে জিজ্ঞাসা করে যে বাবু, আপনি তো কলকাতা থেকে আসছেন বা কলকাতা যাচ্ছেন, তো কলকাতাতে খুব কি ধান ভালো হয়েছে এবার? এই কথাটাকে জিজ্ঞাসা করেন। তখন আগা সাহেবের এই কথাটা থেকে বুঝতে পারেন লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে আগা সাহেব বরিশালের ভাষা অর্থাৎ বঙ্গালী ভাষা ভালো করে জেনে গেছেন বা ভালো করে জানেন, কিন্তু কলকাতার ভাষা যেটাকে রাঢ়ী ভাষা বলা হয় সেটা তিনি এখনও ভালো করে আয়ত্ত করতে পারেননি। কেন না, বরিশালের ভাষা ওই আগা সাহেব ভালো করে জেনেছিলেন। কেন না, সেই আগা সাহেব জানাচ্ছেন তার ব্যবসা বাণিজ্যের জায়গা হলো বাংলাদেশের বরিশাল জেলার পটুয়াখালী বন্দরে। অর্থাৎ বরিশালেতেই যেহেতু তিনি ব্যবসা করেন, কাজে ওখানকার মানুষজনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে করতে বা কথাবার্তা বলতে বলতে তিনি বরিশালের ওই বঙ্গালী ভাষা কিন্তু শিখে গেছেন। কিন্তু তিনি কলকাতাতে যেহেতু ব্যবসা করেন না, তাই কলকাতার ভাষা শিখতে পারেননি। আর কলকাতার ভাষা বলতে এখানে রাঢ়ী ভাষাকে বোঝানো হয়েছে। মূলত কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এই জায়গাগুলোর ভাষাকেই বাংলা ভাষাকে বলা হয় রাঢ়ী ভাষা। এছাড়াও এই ভাষা এই জায়গাতে আছে হিন্দি ভাষা, অর্থাৎ এই গল্পতে হিন্দি ভাষার দিকটাও আছে। হিন্দিতেও বেশ কিছু কথা কিন্তু লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন। অর্থাৎ এই গল্পেতে বিভিন্ন ভাষার প্রসঙ্গ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এসেছে। ফলে এই গল্পটা হয়ে উঠেছে অন্যতম একটা শব্দ ভাণ্ডার। এই গল্প শুধুই পথ চলার বিবরণ নয়, এই গল্প ভাষারও বিবরণ। অন্যদিকে ভাষার সঙ্গে আছে সংস্কৃতির যোগসূত্রতা। প্রত্যেকটা ভাষাভাষী মানুষের কাছে সেই ভাষাভাষীর মানুষের সংস্কৃতি তাদের ভাষার মাধ্যমেই প্রকাশ পায়। অর্থাৎ মানুষের সংস্কৃতি বলতে মানুষের বিভিন্ন লেখালেখি, তাদের রচনা, তাদের গান, বিভিন্ন ছড়া, প্রবাদ, তাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, উৎসব অনুষ্ঠান, যাবতীয় তার জীবনযাপনের ধরনের সব দিকগুলোকে একসঙ্গে সংস্কৃতি বলা হয়। তো যেমন বাংলা ভাষার মাধ্যমে বাংলা সংস্কৃতি প্রকাশ পায়। বাংলার গান, বাংলার ছড়া, বাংলাতে প্রবাদ, বাংলাতে লেখা বিভিন্ন গল্প কবিতা, অর্থাৎ ভাষার সঙ্গে আছে সংস্কৃতির যোগসূত্রতা। এই গল্পতেও লেখক সেটা কিন্তু এক জায়গায় দেখিয়েছেন।
লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় যখন কামরাতে উঠে এদের সঙ্গে অন্তরঙ্গতা বা বন্ধুত্ব গড়ে তোলার জন্য তাদেরই ভাষার অর্থাৎ ফার্সি ভাষা বলে তিনি উঠেছেন, কিন্তু তারপর কিন্তু আর তিনি ফার্সি ভাষা ব্যবহার করেননি কেন? দুটো কারণে। প্রথমত, লেখক নিজেও খুব একটা ফার্সি ভাষা জানতেন না, আর তার থেকেও বড় কথা, এই মানুষগুলো অর্থাৎ কাবুলিওয়ালারা তো ফার্সি ভাষা একবারেই জানে না, একজন মাত্র জানতো, কিন্তু খুব একটা বেশি জানতো না। কাজেই উঠে যদি তাদের কাছে সবসময় ফার্সি ভাষাতে কথা বলে যেত, তাহলে তো লেখকের কথা তারা বুঝতেই পারতো না। ফলে দূরত্ব তৈরি হতো, বন্ধুত্ব বা অন্তরঙ্গতা গড়ে উঠতো না। কিন্তু লেখক চেয়েছিলেন এদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে, তাই তিনি ফার্সি ভাষা বাদ দিয়ে হিন্দি ভাষাতে কথা বলতে থাকেন এবং ওরা যে ভাষা জানে অর্থাৎ পশতু ভাষা অর্থাৎ ওদের মাতৃভাষায় তাদের বিভিন্ন গল্প বা গান শুনতে চান। অর্থাৎ পশতু ভাষার সঙ্গে পশতু ভাষার সংস্কৃতি, গজল বা গল্প ইত্যাদিগুলো এইখানেতে এসছে। সুতরাং এই গল্পতে ভাষার কোন কোন দিক আমরা পেলাম? ভাষা সমস্যা সমাধানে সহায়তা করেছে, ভাষা ভাব প্রকাশের বাহন হয়েছে, ভাষার বৈচিত্র্যময় ব্যবহার এবং তার প্রাসঙ্গিকতাকে তুলে ধরেছেন লেখক, এবং ভাষার সঙ্গে সংস্কৃতির যোগসূত্রটাকে দেখিয়েছেন। এর একটাই কারণ যে লেখক নিজেও একজন অত্যন্ত ভাষাবিদ বা ভাষা বিজ্ঞানী বা ভাষা গবেষক। তাই ভাষার এই বৈচিত্র্যময় দিককে তিনি এই গল্পে তুলে ধরে শুধুই পথ চলার বিবরণ নয়, এই গল্পকে করে তুললেন ভাষা বৈচিত্র্য এক বিবরণ তথা ভাষা ভাণ্ডার স্বরূপ। এবারে আমরা আসব এই গল্পের উল্লেখযোগ্য দুটো চরিত্র। এক হচ্ছে স্বয়ং কথক চরিত্র নিজেই, আর দুই হচ্ছে আগা সাহেব চরিত্র। প্রথমত, এই গল্প গড়ে উঠেছে কথক অর্থাৎ এই গল্পের লেখক বা সুনীতি কুমার চট্টোপাধ্যায় নিজেরই জীবনের এক অভিজ্ঞতাকে কেন্দ্র করে। অর্থাৎ লেখক নিজেরই জীবনের এই অভিজ্ঞতাকে এই গল্পে তুলে ধরেছেন। তো এই গল্পে তিনি যা করেছেন, মানে যে সমস্ত কাজকর্ম করেছেন বা তাদের কাবুলিওয়ালাদের সঙ্গে যেভাবে মিশেছেন বা যা বলেছেন, সেই তার কর্মকাণ্ড, তার আচার আচরণ, তার উক্তি প্রত্যুক্তি ইত্যাদির মধ্য থেকে তার চরিত্রের বেশ কিছু দিক আমরা এই গল্পে পাই। প্রথম হচ্ছে অসহায় ব্যক্তি। অসহায়তা অর্থাৎ লেখকের অসহায়তাটা কোনখানে ধরা পড়েছে? প্রথমত তিনি দেখো শ্বশুরবাড়ি গেছেন, শ্বশুরবাড়ি থেকে তিনি নিজের বাড়িতে ফিরছেন। সাধারণত শ্বশুরবাড়িতে গিয়ে জামাই আদর পেয়েছেন এটুকুনি আমরা ধরে নিতেই পারি, কিন্তু এমনই কপালের ফের বা ভাগ্যের ফের যে সেই একটা আদর বা একটা সুখস্থান থেকে তিনি পুরোপুরিভাবে পড়লেন এক বিপদে। ট্রেন ধরবো বলে এসেছেন, দেখা যাচ্ছে যে ট্রেনেতে ওঠার জায়গা নেই গো। এক সত্যি দুর্ভাগ্যর ব্যাপার বা এক ভাগ্যের ফের, যে কোথায় তিনি ছিলেন বেশ আরামে একটা জামাই আদর পাচ্ছিলেন, সেখান থেকে এক বিশাল বড় সমস্যায় পড়ে গেলেন। এবং এমনই সমস্যা যে তিনি সেই সমস্যা থেকে সমাধানের পথও অন্য কোনো পথ নাই গো। অর্থাৎ তাকে ফার্সি ভাষা না জানা থাকলে তাকে সেই রাত্রেতে হয় সেখানেতে থাকতে হতো, হয়তো পরের দিনেতে আসতে হতো, কিংবা সারা রাত ওই দাঁড়িয়েই আসতে হতো। এই যে হঠাৎ করে এক সমস্যায় পড়ে যাওয়া, ট্রেনের টিকিট ফিরতি অংশ আছে, মধ্যম শ্রেণীর টিকিটের ফিরতি অংশ আছে, কিন্তু তার কামরাতে অর্থাৎ ট্রেনের কামরাতে ওঠার মতন কোনো জায়গা নেই। এইখানেতেই তার অসহায়তার দিকটা ধরা পড়েছে। তারপরেতেই তার আসছে উদ্যমী ব্যক্তিত্ব, মানে তিনি অসহায় হয়ে পড়েছেন বলে বা বিপদে পড়েছেন বলে যে তিনি হাল ছেড়ে দিলেন, অর্থাৎ আর ট্রেনে উঠবো না, পরের দিন ট্রেনেতে যাব, এমন নয়। তিনি হচ্ছেন একজন উদ্যমী মানুষ। তিনি চেষ্টা করেছেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তাই তিনি সমস্ত প্ল্যাটফর্ম, ধরো একের ট্রেনটা যে প্ল্যাটফর্মেতে আছে সেই প্ল্যাটফর্মে ট্রেনের প্রত্যেকটা বগিতে তিনি উঁকি দিতে দিতে গেছেন। যদি কোনো বগিতে ফাঁকা থাকে তাহলে তিনি উঠে পড়বেন এবং শেষ পর্যন্ত সেই প্রথমের দিকে অর্থাৎ ইঞ্জিনের দিকেতে তিনি কাবুলিওয়ালাদের ওই কামরাতেই বুদ্ধি বলে উঠেছেন। অর্থাৎ সমস্যায় পড়েছে বলে তিনি হাল ছেড়ে দেননি, সমস্যা সমাধানের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন। এখানেই হচ্ছে তার উদ্যমী ব্যক্তিত্ব দিকটা ধরা পড়েছে। তারপর আসছি তার বুদ্ধিমানতা বা উপস্থিত বুদ্ধি। তিনি জানতেন
যে কাবুলিওয়ালারা যেমন অন্যান্য যাত্রীদের এমনকি রেল পুলিশকে হুঙ্কার দিয়ে ঠেকিয়ে রেখেছে, কিছুতেই উঠতে দেবে না, তিনিও যদি ওই কামরাতে উঠতে যান তাকেও উঠতে দেবে না। হয়তো বেশি জোর করলে হয়তো কোনো অঘটনও ঘটতে পারে, কেননা কাবুলিওয়ালারা ছিল ষণ্ডমার্কা এবং অত্যন্ত রাগী টাইপের। কাজেই সেখানে যদি জোর করে উঠতে যাওয়া যায় হয়তো কোনো অঘটনও ঘটে যেতে পারে। তো সেই সূত্রে তিনি দেখলেন যে গায়ের জোরে হবে না বা কোনো আইনি পদক্ষেপের দ্বারাও হবে না, অর্থাৎ যে কোনো রেল পুলিশকে ডাকবো বা কোনো আধিকারিককে ডাকবো, তারা নিজেরাই তো ভয়ে আসেনি। তাই তিনি চাইলেন যে উপস্থিত বুদ্ধি দ্বারা সেখানেতে উঠতে হবে। সেই উপস্থিত বুদ্ধিটা কি না, ফার্সি ভাষার দ্বারা সেই মানুষগুলোকে হতভম্ব করে দিয়ে তাদের কাছে নিজেকে সম্মানী করে তুলে সেখানেতে সেই কামরাতে তিনি উঠতে পারলেন। এই যে তাৎক্ষণিক বুদ্ধি বা তার উপস্থিত বুদ্ধি তার চরিত্রকে অত্যন্ত উজ্জ্বল করে তুলেছে। তারপর আসছে তার বহু ভাষা জ্ঞান, যেটাকে বহু ভাষাবিদ বলা যেতে পারে। এই গল্পতে আমরা একটু আগেই বললাম ভাষার বিভিন্ন দিককে তিনি দেখিয়েছেন, ভাষার প্রয়োজনীয়তা, ভাষার উপকারিতা, ভাষার সঙ্গে সংস্কৃতির যোগ, এমনকি বিভিন্ন রকম ভাষা, পশতু, উর্দু, আরবি, ফার্সি, হিন্দি ইত্যাদি বিভিন্ন ভাষার দিককে তিনি এই গল্পতে এনেছেন। তার অত্যন্ত পাণ্ডিত্য বা মনীষার জন্য এই গল্প হয়ে উঠেছে একটা অন্যতম ভাষা সম্পদের ভাণ্ডার। কাজে এই গল্পের পরিপ্রেক্ষিতেই আমরা বলতে পারি যে কথক একজন বহু ভাষাবিদ বা ভাষাজ্ঞানী মানুষ। তারপরে বন্ধুত্বপ্রবণ কেন না, লেখক চেয়েছেন এই মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব বা অন্তরঙ্গতা গড়ে তুলতে। আমরা একটু আগেই বললাম যে লেখক এই কাবুলিওয়ালাদের কামরাতে উঠেছেন কিন্তু ফার্সি বলে, ফার্সির দ্বারা তাদেরকে হকচকিয়ে দিয়ে, কিন্তু উঠে বেশিক্ষণ তিনি আর কিন্তু ফার্সিতে কথা বলেননি। তার একটা কারণ আমরা বললাম যে এই যাদের সঙ্গে তিনি কথা বলছেন বা যাদের সঙ্গে যাচ্ছেন তারা তো ফার্সি ভাষা জানে না। কাজে তাদের সঙ্গে ফার্সি বলে আমার লাভটা কি? যে আমি যে ভাষায় কথা বলছি সেটা যদি অন্য কেউ না জানে তাহলে তো আমি কি করব? আমার কথা তো তাদেরকে বুঝতে হবে। তাই তিনি আর বেশিক্ষণ ফার্সিতে কথা বলেননি, তিনি হিন্দিতে কখনো বাংলাতে কথা চালিয়েছেন। অর্থাৎ এর কারণটা কি, লেখক চেয়েছিলেন শুধুই জায়গা পাওয়া নয়, ফার্সির দ্বারা তিনি উঠেছেন, জায়গা পেয়ে গেছেন, ব্যাস এখানেই সব কিছু মিটে যেত। কিন্তু অর্থাৎ লেখক যেটা চেয়েছিলেন সেটা তো হয়ে গেল, কিন্তু লেখক এখানেই থেমে থাকেননি। লেখক চেয়েছিলেন এই ভিন্ন সংস্কৃতির, ভিন্ন ভাষাভাষীর, ভিন্ন দেশের মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে, তাদের জীবনযাপন, তাদের পেশা, তাদের সংস্কৃতি তাদের মুখ থেকে শুনতে, নিজের স্বচক্ষে দেখতে বা নিজের কানে শুনতে, অর্থাৎ একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে চেয়েছিলেন। তাই তিনি তাদের ভাষাতে কথা বলতে চেয়েছেন, তাদের সঙ্গে অন্তরঙ্গতা বা বন্ধুত্ব গড়ে তোলার জন্য তিনি তাদের ভাষার শ্রেষ্ঠ কবি খুশহাল খাঁ খট্টকের গজল শুনতে চেয়েছেন, আদম খান দুরখানির মহব্বতের কিস্সা শুনতে চেয়েছেন। এর একটাই কারণ, শুধু তাদের সঙ্গে একটু বন্ধুত্ব গড়ে তুলে তাদের জীবনযাপন সম্বন্ধে জানা, তাদের সংস্কৃতি সম্বন্ধে জানা। এর মধ্যে দিয়ে লেখকের বন্ধুত্বপ্রবণ মানসিকতাটা ধরা পড়েছে। তারপরেতে লোকচরিত্র জ্ঞান, অর্থাৎ লেখকের মানুষ চেনার কিন্তু ক্ষমতা ছিল। মানুষ কেমন, কোন মানুষ কেমন সেটা চেনার বা জানার একটা কিন্তু ক্ষমতা ছিল। সেটার প্রমাণ এখানে দুটো দিকেতে পাচ্ছি। প্রথমত, তিনি প্রথম থেকেই যখন তিনি সমস্যায় পড়লেন যে কোনো কামরাতে উঠতে পারছেন না, তখন তিনি ঠিক করলেন যে ফার্সি ভাষা বলে এই কাবুলিওয়ালাদের বা এই পাঠানদের কামরাতেই উঠব। এই যে ওদের কাছে ফার্সি ভাষায় কথা বললে ওরা হকচকিয়ে যাবে, অবাক হয়ে যাবে বা হতভম্ব হয়ে যাবে, এটা লেখক জানতেন। এইটাই হচ্ছে এক প্রকার লোকচরিত্র জ্ঞান। অর্থাৎ অন্যরা কীরকম একটা পরিস্থিতিতে অন্যরা ঠিক কীরকম আচার আচরণ করবে বা করতে পারে, সে আগাম তথ্যটা যিনি জানেন তাকেই বলা যেতে পারে লোকচরিত্র সম্বন্ধে জ্ঞান থাকা। এখানেও কিন্তু লেখকের সেই লোকচরিত্র সম্বন্ধে জ্ঞানটা ধরা পড়ছে ঠিক ওই জায়গাটাতে, যে লেখক বুঝতেই পেরেছিলেন বা লেখক অনুমানই করে নিয়েছিলেন যে ওরা আরবি ভাষা, একজন বাঙালির মুখে ফার্সি ভাষাতে কথা বলতে শুনে ওরা পুরোপুরিভাবে একবারে হকচকিয়ে যাবে বা হতভম্ব হয়ে যাবে। ওদের হুঙ্কার, বত দাপট, বত রাগ,
মুহূর্তের মধ্যে সব তলানিতে গিয়ে ঠেকবে। আর বাস্তবিক ঠিক সেটাই হলো। অর্থাৎ লেখকের এই লোকচরিত্র সম্বন্ধে জ্ঞানটা রয়েছে। আবার লেখক আরেকটা জায়গায় জানাচ্ছেন যে এরা অত্যন্ত রাগী হলেও পাঠানদের মধ্যে একটা শিশুসুলভ মানসিকতা রয়েছে। এরকম একটা দেখবে লাইন গল্পতে আছে যে পাঠানরা বা এই কাবুলিওয়ালারা অত্যন্ত রাগী হলেও বা যতই হুঙ্কার ছাড়ুক না কেন বা যতই বদমেজাজি হোক না কেন, এদের মধ্যে একটা শিশুসুলভ গুণ আছে। অর্থাৎ শিশুর মতনই এরা খুব সহজেতেই ভুলে যেতে পারে, মুহূর্তের মধ্যে তাদের রাগ একবারে জল হয়ে যেতে পারে। বাস্তবিক সেটাই হয়েছে। অর্থাৎ এই উক্তিটা লেখকের বলা এই উক্তি এবং লেখকের এই আগাম সিদ্ধান্ত বা আগে থেকে ভেবে নেওয়া এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি লেখকের লোকচরিত্র সম্বন্ধে জ্ঞান ধরা পড়েছে। এইভাবেই কথকের মুখ দিয়ে আমরা এই গল্প পাচ্ছি এবং কথকের চরিত্রও আমরা সেইভাবে এই গল্পতে পাচ্ছি। অন্যদিকে দ্বিতীয় উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে আগা সাহেব চরিত্র। এই আগা সাহেব সম্বন্ধে আমরা সাধারণ পরিচয় কি পেয়েছি? আগা সাহেবের সাধারণ যেটা পরিচয় পেয়েছি যে তিনি একজন কাবুলিওয়ালা, আফগানিস্তান থেকে তিনি কলকাতাতে আসছেন এবং ইনি বয়সেতে বৃদ্ধ। ইনি বাংলাদেশের বরিশাল জেলার পটুয়াখালী বন্দরেতে কাজ করেন, মানে ব্যবসা করেন। ইনার ব্যবসা হচ্ছে মূলত সুদের টাকা ধার দেওয়া। এটাই লেখক এই সাধারণ পরিচয়টা জানিয়েছেন। এই সাধারণ পরিচয়ের পাশাপাশি তার অন্যান্য যে চরিত্রগত দিকগুলো পাচ্ছি, প্রথমত সাহিত্য সঙ্গীতে দক্ষতা বা আন্তরিকতা। সেটা কীরকম না, লেখক যখন এদের কাছেতে বা এই কাবুলিওয়ালাদের কাছেতে তাদের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি আর ঔরঙ্গজেবের সময়ের কবি খুশহাল খাঁ খট্টকের গজল শুনতে চাইলেন, তখন এই মানুষটাই অর্থাৎ আগা সাহেবই কিন্তু সেই গজল তাকে শুনিয়েছেন। যদিও তিনি বৃদ্ধ হয়ে গেছেন, ভালো গলা ছিল না মানে সঙ্গীতে খুব একটা গলা ছিল না, তবুও কিন্তু তিনি কখনো কানে হাত দিয়ে কখনো বুকে হাত দিয়ে অর্থাৎ গভীর আন্তরিকতার সঙ্গে তিনি সেই গজলটা শুনিয়েছেন লেখককে। অর্থাৎ বলা যেতে পারে আগা সাহেব ব্যবসা করলেও তার মধ্যে তাদের নিজের মাতৃভাষার এই সংস্কৃতি বা সাহিত্য সঙ্গীতের প্রতি কিছুটা জ্ঞান রয়েছে এবং সেই জ্ঞানটাকে প্রকাশ করার সময়তে তার আন্তরিকতাটাও রয়েছে। দ্বিতীয় যেটা পাচ্ছি, আগা সাহেব অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। লেখক বলছেন যে পরের দিন ভোরবেলাতে আসানসোল পৌঁছানোর সময় পরের দিন ভোরবেলাতে যখন লেখক উঠলেন, তখন দেখলেন যে ওই কাবুলিওয়ালারা কি করছে না, খাবার খেয়ে নিচ্ছে। কেননা সময়টা ছিল একটা, তখন তাদের রোজা চলছিল, রমজান মাস চলছিল, ফলে তারা রোজার উপবাস করবে বলে তারা ভোরবেলাতে খাওয়া দাওয়া করছিল। তো সেই সময় তো অন্যান্য কাবুলিওয়ালার যখন রোজার উপবাস শুরু হয়ে যাবে বলে খাওয়া দাওয়া করে নিচ্ছেন আর সারাদিন খাবেন না বলে, সেই সময়তে কিন্তু আগা সাহেব ঈশ্বরের 99টি নাম স্মরণ করে জপ করছিলেন। অর্থাৎ তার এই যে ভোরবেলাতে উঠে ঈশ্বরের নাম জ্ঞান করা বা নাম জপ করা, এর মধ্যে দিয়ে তার ধর্মপ্রাণ ব্যক্তিত্বটা ধরা পড়েছে, অর্থাৎ তার ধার্মিকতার দিকটা ধরা পড়ছে। তারপরে আমরা আগা সাহেবের অন্যতম যেটা চরিত্র পাচ্ছি লৌকিকতা বোধ। লেখক জানাচ্ছেন পরের দিন সকালবেলা যখন উঠলাম এবং আগা সাহেব যখন জব করছিলেন, সেই সময় তার সঙ্গে যখন চোখাচোখি হলো বা মুখোমুখি হলো, তখন আগা সাহেব লেখককে সুখ সৌপ্তিক জিজ্ঞাসা করছেন। অর্থাৎ রাত্রিবেলাতে ভালো করে ঘুম হয়েছে কিনা বা কোনো অসুবিধা হয়েছে কিনা ইত্যাদি। অর্থাৎ এই যে আগা সাহেব লেখককে যখন জিজ্ঞাসা করছেন যে রাত্রিতে একটু কাত হইতে পেরেছিলে বা একটু ভালো করে ঘুমোতে পেরেছিলেন, এই প্রশ্নটা আগা সাহেবের একটা লৌকিকতাবোধ বা সহৃদয়তাবোধ ধরা পড়ে, তার দিকের চরিত্রে এই দিকটাকে প্রকাশ করে। অন্যতম আর আগা সাহেবের আরেকটা দিক হচ্ছে পেশায় দক্ষতা। এটা কোথায় ধরা পড়েছে তার না, আগা সাহেব যখন লেখক কামরাতে উঠলেন, আগা সাহেব লেখককে জিজ্ঞাসা করছেন যে বাবু তুমি তো কলকাতা থেকে এসেছো বা কলকাতায় যাচ্ছ, এক কথায় কলকাতার বাসিন্দা, তো কলকাতাতে কি ধান ভালো হয়েছে? এই প্রশ্নটা আগা সাহেব করছে। তখন লেখক জানাচ্ছে তার এই প্রশ্ন দেখেই বোঝা যায় যে আগা সাহেবের পেশা হচ্ছে যে সুদে ধার দেওয়া, নয়তো তিনি জিজ্ঞাসা করবেন কেন ধান ভালো হয়েছে কিনা। এছাড়াও সুদের ব্যবসার পাশাপাশি তিনি আশা করা যেতে পারে অন্য ব্যবসা করতেন
এখানে তো ধান ভালো হওয়ার প্রসঙ্গটা আসছে কেন? আসলে যদি ধান ভালো হয় তাহলে চাষি বা বাংলাদেশের মানুষের কাছে টাকা পয়সা থাকবে, তারা জিনিসপত্র কিনতে পারবে। সেই জন্যেই আগা সাহেব জিজ্ঞাসা করেছিল ধান কি ভালো হয়েছে, অর্থাৎ এর মধ্য দিয়ে তার পেশার প্রতি যে দক্ষতা, পেশার প্রতি যে সচেতনতা, এই দিকটা ধরা পড়েছে। এভাবেই আগা সাহেব চরিত্রটি এখানেতে 16 জন পাঠানদের কথা বলা আছে, কিন্তু এই 16 জনের মধ্যে আগা সাহেব চরিত্রটি অন্যতম বা উল্লেখযোগ্য চরিত্র হয়ে উঠেছে। এরপরে এই গল্পের অন্যতম একটা দিক হলো পস্তু সাহিত্য সম্মেলন। লেখক জানাচ্ছেন যে এইভাবেই ওই ট্রেনের কামরাটাতে আমরা একটা ছোটোখাটো পস্তু সাহিত্য সম্মেলন বা পস্তু সাহিত্য গোষ্ঠী বসিয়ে দিলাম। কোন প্রসঙ্গে জানাচ্ছেন? এই যে লেখক প্রথমেতে উঠলেন, সেখানেতে কামরাতে উঠে তাদের কাছে যখন খুশহাল খাঁ খট্টকের গজল শুনতে চাইছেন বা আদম খান দুরখানির মহব্বতের কিস্সা শুনছেন এবং শুনতে চাইছেন, এবং সেগুলো যখন শুনছেন এরকম পারস্পরিক কথাবার্তা বলতে বলতেই তাদের পস্তু ভাষার মানুষগুলোর সঙ্গে পরিচয় বা পস্তু ভাষা সাহিত্য সংস্কৃতির সঙ্গে পরিচয় হতে থাকে লেখকের। এই ঘটনাটাকেই তিনি বলেছেন পস্তু সাহিত্য সম্মেলন। তো মূলত সাহিত্য সম্মেলন ঠিক কী? যে কোনো ভাষাতেই সাহিত্য সম্মেলন গড়ে উঠতে পারে। সাহিত্য সম্মেলন হচ্ছে ঠিক খুব সহজ সরল ভাষায় বললে বিভিন্ন উল্লেখযোগ্য সাহিত্যিকরা বা নামকরা লেখকরা সবাই ঐক্যবদ্ধ হবেন বা একসঙ্গে মিলিত হবেন এবং সাহিত্য সংক্রান্ত, সাহিত্য সংস্কৃতি সংক্রান্ত বা ভাষা সংক্রান্ত তাদের নিজেদের অভিমত বা মতামত তারা ব্যক্ত করবেন, বা সেই সাহিত্য বা ভাষার যদি কোনো সংকট দেখা দেয় সেই সংকট তারা সমস্যা সমাধানের চেষ্টা করবেন। একদা সাহিত্য সম্মেলনের মধ্য দিয়ে কোনো একটা ভাষার সাহিত্যিকরা ঐক্যবদ্ধ হয়ে সেই ভাষার বিভিন্ন রচনা, সেই ভাষার লেখালেখি বা সেই ভাষার বিভিন্ন সমস্যা ইত্যাদি বিষয় সংক্রান্তই আলোচনা করেন এবং নিজেদের অভিমত ব্যক্ত করেন। এটাই হচ্ছে সাহিত্য সম্মেলন। ঠিক লেখক এই দিক থেকে এখানে সাহিত্য সম্মেলন কথাটিকে বলতে চেয়েছেন, কেননা লেখক প্রথম তাদের কাছে পস্তু ভাষার বিখ্যাত কবি খুশহাল খাঁ খট্টকের গজল শুনতে চেয়েছিলেন। গজলটা কি? গজল হচ্ছে আরবি ফার্সি ভাষার প্রণয় সঙ্গীত। আরবি ফার্সি ভাষার লেখা প্রণয় সঙ্গীতকে গজল বলা হয়। তো প্রথমতেই লেখক তাদের কাছে এই খুশহাল খাঁ খট্টকের গজল শুনতে চাইলেন এবং বলা বাহুল্য আগা সাহেব সেটা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে লেখককে শুনিয়েছেন। তারপরেতেই তিনি দ্বিতীয় যেটা শুনতে চাইলেন আদম খান ও দুরখানির মহব্বতের কিস্সা। আদম খান আর দুরখানি এই দুটো চরিত্র, এদের দুজনের মহব্বতের কিস্সা মানে হচ্ছে প্রেমের গল্প। এটা শুনতে চাইলেন। এই গল্পটা কেমন? একজন কাবুলিওয়ালা জানিয়েছেন এই গল্পটা, অর্থাৎ আদম খান ও দুরখানির মহব্বতের কিস্সা বা প্রেমের গল্পটা হচ্ছে দিল ভাঙা। দিল ভাঙা মানে অত্যন্ত দুঃখদায়ক, অর্থাৎ এই দুঃখদায়ক প্রেমের গল্প শুনতে চেয়েছেন এবং লেখককে তারা সেটা শুনিয়েওছেন। এইভাবে ওই কাবুলিওয়ালারা তাদের মাতৃভাষার এই যে গল্প সঙ্গীত লেখককে শুনিয়েছেন, লেখকও সেটা আগ্রহ সহকারে তাদেরকে সেটা শুনেছেন, শুনে খুশি হয়ে বাহবা দিয়েছেন এবং সেই সূত্রেই বন্ধুত্ব গড়ে উঠেছে। সুতরাং এখানেতে পস্তু ভাষাভাষীর মানুষের সঙ্গে একটা যেন সাহিত্য সম্মেলন, ছোটোখাটো সাহিত্য সম্মেলন তৈরি হয়ে গেছে। এবার শেষ আসা যাক আমাদের এই গল্পটার প্রাসঙ্গিকতা। এই গল্পটা সাল উল্লেখ করেছেন 1928 সালেতে। একবার এই সুনীতি কুমার বলেছেন যে সালটা 1928 বোধ হয়। তো গল্পটা 1928-তেই যদি লেখা হয় আমরা যদি ধরে নিই, তো সেখান থেকে আজকে আমরা রয়েছি 2024 খ্রিস্টাব্দতে। গল্পটা কি এখন প্রাসঙ্গিক? বলা যেতে পারে অবশ্যই প্রাসঙ্গিক। এই গল্পর দুটো দিক আমাদের কাছে গল্পটাকে এখনও প্রাসঙ্গিক করে তুলেছে। প্রাসঙ্গিকতা বলতে কি বুঝি? একটা গল্প বা কবিতা বা নাটকের প্রাসঙ্গিকতা বলতে কি বুঝি? প্রাসঙ্গিকতা বলতে বুঝি ওই গল্পের যেটা মূল বক্তব্য বা ওই কবিতার বা গল্প বা নাটকের যেটা মূল বক্তব্য বা কোনো বিশেষ দিক, সেটা যখন এখনও চলে বা এখনও প্রয়োজন বা এখনও দরকারি, আমাদেরকে এখনও বিভিন্ন দিক থেকে সাহায্য করতে পারে, অনুপ্রেরণা দিতে পারে, আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে বা আমাদের জীবনের সঙ্গে এখনও হয়তো জড়িয়ে যেতে পারে এই গল্পটা,
তখনই বলা যেতে পারে সেই গল্প বা কবিতা বা নাটক প্রাসঙ্গিক। এই গল্পটিও কিন্তু আমাদের এখন বর্তমানেও প্রাসঙ্গিক দুটো দিক থেকে। প্রথমত আমরা বলেছি এই গল্পের অন্যতম বিশেষ দিক হচ্ছে ভাষা ভাণ্ডার বা ভাষাগত দিকটা। এই গল্পতে বিভিন্ন ভাষার উল্লেখ আছে, কাজেই আমরা সাধারণ শিক্ষার্থীরা বা ছাত্ররা ভাষার বিভিন্ন দিক বা বিভিন্ন ভাষার বৈশিষ্ট্য বা ভাষার বিভিন্ন দিক সম্বন্ধে জানতে গেলে আমাদের পড়াশোনার জগতেতে ভাষা সম্বন্ধে কারো যদি আগ্রহ থাকে যে আমি জানব, পাঠ্য ব্যাকরণ বইতে যেটুকুনি ভাষা সংক্রান্ত বৈশিষ্ট্য আছে সেগুলো বাদেও আমি একটু অতিরিক্ত জানব, সে কিন্তু এই গল্পটা থেকে বিভিন্ন তথ্য পেতে পারে। অর্থাৎ একজন ভাষা সম্বন্ধে জানতে চাইছে এমন উৎসাহী বা কৌতূহলী ছাত্রছাত্রী বা কোনো পণ্ডিত মানুষ, তার সেই কৌতূহল কিছুটা হলেও মেটাতে পারে এই গল্প। সুতরাং ভাষাগত দিক থেকে এই গল্প আমাদের কাছে এখনও প্রাসঙ্গিক। আর দ্বিতীয় এই গল্পের প্রাসঙ্গিকতা কোথায়? এই গল্পের দ্বিতীয় প্রাসঙ্গিকতা হচ্ছে এর বন্ধুত্বের দিকটা। লেখক হচ্ছেন বাঙালি আর কাবুলিওয়ালা হচ্ছেন পাঠান। লেখক হচ্ছেন ভারতবর্ষীয় তথা বাংলাদেশের মানুষ, কাবুলিওয়ালা হচ্ছেন আফগানিস্তানের মানুষ। লেখকের ভাষা বাংলা, ওদের ভাষা পশতু। অর্থাৎ দেখা যাচ্ছে ভাষা, বাসস্থান, আচার আচরণ, খাদ্যাভ্যাস সব দিক থেকে দুটো ভিন্ন শ্রেণীর এখানেতে উল্লেখ আছে। অর্থাৎ ভাষাগত পার্থক্য রয়েছে, ভাষাগত পার্থক্য, খাদ্যাভ্যাসগত পার্থক্য, বাসস্থানগত পার্থক্য, সব দিক থেকে পার্থক্য থাকা সত্ত্বেও লেখকের সঙ্গে কাবুলিওয়ালাদের এক খুব সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে। এই বন্ধুত্ব এতটাই চরম পর্যায়েতে পৌঁছেছিল যে লেখক বলছেন এই অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলব না। আবার অন্যদিকে কাবুলিওয়ালাদের মধ্যে একজন লেখককে শিখিয়ে দিয়েছিলেন যে যদি কোনো রেল আধিকারিক এসে তাকে জিজ্ঞাসা করে যে এখানেতে এই পাঠানদের কামরাতে আপনি কেন উঠেছেন, এটা তো আপনার কামরা নয়, তখন ঠিক কিভাবে সেই বিপদ থেকে বাঁচবে সেই উপায়ও কিন্তু বলে দিয়েছিলেন। অর্থাৎ বাঙালি লেখক সেই পাঠানদের বন্ধুত্বের অভিজ্ঞতাকে কোনোদিনই ভুলতে পারবেন না। আবার ওই কাবুলিওয়ালারা এই বাঙালি মানুষটিকে, যাকে কিনা প্রথমে উঠতে দিচ্ছিলেন না, সেই যাতে বিপদে না পড়ে তার জন্য চেষ্টা করেছে। তার কাছে বাংলাদেশের ধান ভালো হয়েছে কিনা সেটা জানতে চেয়েছে। এটাই তো বন্ধুত্বের চরম নিদর্শন। বন্ধুরাই তো আর এক বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। আবার বন্ধুত্বের স্মৃতি বাস্তবিকই কোনো দিন ভোলা যায় না। সুতরাং এই দুই শ্রেণীর মানুষের, ভিন্ন ভাষাভাষী, ভিন্ন বসবাসকারী, ভিন্ন সংস্কৃতির দুই শ্রেণীর মানুষের এখানে যে বন্ধুত্বের কথা তুলে ধরা হয়েছে, সেই বন্ধুত্ব আমাদের মনে হয় যেন এখন বর্তমান সমাজে খুবই দরকারি। কেননা বর্তমানে মানুষের সঙ্গে মানুষের যেভাবে বিভেদ বেড়েছে, ভেদাভেদ বেড়েছে, দ্বন্দ্ব ঝগড়া বেড়েছে, এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে যেভাবে ঘৃণা করছে, তার সংস্কৃতি, তার ভাষা, তার ধর্ম, আচার আচরণ নিয়ে বিভিন্ন কটূক্তি করছে, ব্যঙ্গ করছে। এবং বলা বাহুল্য আমাদের এই শিক্ষা জগতে যেভাবে বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা বেড়ে গেছে ভালো নাম্বার পাওয়ার, সেই প্রতিযোগিতার সূত্র ধরে এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, ফলে এই গল্পের বন্ধুত্বের যে বক্তব্য সেটা কিন্তু খুব জরুরি। এই গল্প বর্তমানে প্রত্যেকটা মানুষকে বন্ধুত্ব প্রবণ হয়ে ওঠার এক শিক্ষা দেয়। আমাদের মনে হয় যেন এই গল্প যদি বন্ধুত্ব প্রবণ হয়ে ওঠার শিক্ষা প্রত্যেকটা মানুষকে দিতে পারে, আশা করা যেতে পারে সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে একতাবোধ ফিরে আসবে, সেই সঙ্গে সমাজে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। সুতরাং এই গল্প ভাষাগত দিক থেকে এবং এই বন্ধুত্বের উদাহরণ হিসাবে আমাদের কাছে এখনও সমানভাবে প্রাসঙ্গিক। ঠিক আছে, আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং এই ভিডিওটা বা এই পাঠ্যাংশটির ওপরেতে যদি তোমাদের কোনো এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন বা ব্যাখ্যাধর্মী প্রশ্নের প্রয়োজন পড়ে, তোমরা গুগল প্লে স্টোরেতে গিয়ে LRNR অ্যাপটি ডাউনলোড করো এবং সেখান থেকে সংগ্রহ করে নাও।